সময়ের হিসেবে বছর ঘুরে আসে নতুন বছর, কিন্তু কিছু কিছু বছর আসে বাকবদলের বার্তা নিয়ে। রচিত হয় নতুন ইতিহাস। ৬৯ আর ৯০-এর পর জাতীয় জীবনে ২০২৪ তেমনি একটি বছর। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের বিচারে বিদায়ী বছরে বিশ্বজুড়ে নানা ঘটনার এক নম্বরে ঠাঁই পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কেমন ছিল সেই অভ্যুত্থানের দিনগুলি, ফিরে দেখব সহকর্মী ইশতিয়াক ইমনের প্রতিবেদনে। এই ব্যারিকেড ভাঙা দিয়েই শুরু। ১১ই জুলাইয়ের এই বাঁধ ভাঙা ক্ষোভ ছিল জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজয়ের প্রথম ধাপ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমেই রূপ নেয় সরকার পতনের এক দফায়। জনবিচ্ছিন্ন সরকার তা দমনের জন্য আশ্রয় নেয় উগ্র বল প্রয়োগ আর হত্যাযজ্ঞের। ৩ আগস্ট সরকার পতনের এক দফা ঘোষণার পর বাংলা ব্লকেট আর শহীদি মার্চের মতো চমকে ভেঙে যায় এক দাম্ভিক ক্ষমতার দুর্গ। বিরল গণঅভ্যুত্থানের জোয়ারের সাক্ষী হয় রাজধানী ঢাকা। ৫ আগস্ট সেই জোয়ারে ভেসে যায় একচ্ছত্র ক্ষমতার প্রতীক গণভবন। যে কোনো স্বৈরাচারের মতোই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ সহস্রাধিক ছাত্র জনতা। কেন্দ্র থেকে প্রান্তিক পতিত সরকারের সব পর্যায়ের মন্ত্রী, এমপি ও নেতাকর্মী হয় গা ঢাকা দিয়েছে, নয়তো গ্রেপ্তার হয়ে বিচারের প্রহর গুনছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিচারে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান বিশ্বের অন্যতম এক অনন্য ঘটনা। গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্যে থাকা নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারে গেছেন, বাকিরা গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। তাদের মুখপাত্র বলছেন, সরকার পতনের পরিকল্পনা জুলাইয়ের আন্দোলনে ছিল না। ফ্যাসিবাদী সরকার দমনের নিপীড়নই আন্দোলনকে এমন পরিণতির দিকে নিয়ে গেছে। ৪৭, ৬৯, ৭১ এবং ৯০ এবং ২৪ এই সব কয়টা সালকে আমরা মনে করি যে একই সুতোয় গাঁথা, কিন্তু ২৪ সালে যে এই ঘটনাটা ঘটেছে, এইখানে কোনো সংগঠিত শক্তি ছাড়াই একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমের এই বিপুল পরিমাণ শক্তিকে পরাজিত করে বাংলাদেশের মানুষ যে অভূতপূর্ব নিদর্শন দেখিয়েছে, এটা দক্ষিণ এশিয়ায় একটি নজিরবিহীন ঘটনা। বিনা ভোটের নির্বাচন, সীমাহীন দুর্নীতি, টাকা পাচার আর বাজারের নাভিশ্বাস ১৫ বছর ধরে মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছিল, সেটাই ছাত্র জনতার আন্দোলনে হাওয়া জুগিয়েছে বলছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি না থাকা সত্ত্বেও জনগণের এই বিস্ফোরণই গণঅভ্যুত্থানের রূপ নেয়, এবং সেটা সারা বিশ্বের মানুষের কাছে একটা বিশেষ ঘটনা হিসেবে আবির্ভূত, যে কারণে ইকোনমিস্ট এটা স্বীকার করছে। যদিও ইকোনমিস্ট পত্রিকা, এই ধরনের পত্রিকা শেখ হাসিনার আমলের উন্নয়নের অনেক গল্প প্রচার করেছে, তারাই শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেই উন্নয়নের মধ্যে অনেক ফাঁক ছিল। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ভবিষ্যতের যে কোনো সরকারের জন্যই একটি সতর্ক বার্তা বলে মনে করছেন এই বিশ্লেষক। এই যে জোর জবরদস্তি করে পদত্যাগ করানো টরানো এই সমস্ত ঘটনা হচ্ছে, অজ্ঞাতনামা আসামি দিয়ে পাইকারি মামলার কারণে বহু মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই ঘটনাগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে মেলে না। সাম্প্রদায়িক উস্কানি আছে এবং ৭১-এর মুক্তিযুদ্ধকে ছোট করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে যেগুলো বর্তমান সময়ে জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। জন আকাঙ্ক্ষার বিপরীতে ক্ষমতার দম্ভ আর অহংকারের পরিণতি কতটা নির্মম হতে পারে, এই ভবন যেন দাঁড়িয়ে আছে সেই বার্তা নিয়ে। ক্ষমতামুখী রাজনৈতিক দলগুলো কি সেই বার্তা গ্রহণে প্রস্তুত? ধ্বংসস্তূপ হওয়া আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই শিক্ষা নয়। ভবিষ্যতে যারা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন হবেন, তারা যদি ফ্যাসিবাদী কাঠামো, দমন নিপীড়ন এবং জনগণের ভাষা বুঝতে না পারেন, তাহলে এটি ভবিষ্যতের জন্য একটি রাজনৈতিক শিক্ষা হতে যাচ্ছে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।